আগামী 3 অক্টোবর ব্রাজিল ভারত সফর করবে, এটা মোটামুটি নিশ্চিত। মোটামুটি বলছি কেন, পুরোটাই নিশ্চিত। কিন্তু বাংলাদেশ পারল না, বাংলাদেশ পারেনি। ব্রাজিলকে কথা বলতেছি না, কিরগিজস্তানের র্যাঙ্কিং ছিল 105, মানে 105। তারা আমাদেরকে তারা আমাদেরকে একটা টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ জানাইছিল, সেটা আমরা না করে দিলাম। কেন? থমাস ডুলি বলছেন, সাফের আগে আমরা আর কোনো রকমের বড় দলের সাথে খেলে হারতে চাই না, মানসিকভাবে ঝুঁকি নিতে চাই না। হ্যাঁ মিয়া, এই হাম যারা আসার আগে তো আমরা শুধু হারতামই, হারা তো আমাদের অভ্যাস, নেশা। তো ছোট দলের সঙ্গে যখন হারতাম, তো বড় দলের সঙ্গে হারতে সমস্যা কি? এখন আপনি বলবেন আপনি গায়ের জোরের কথা বলতেছেন। গায়ের জোরে বলতেছি না, গায়ের জোরে বলতেছি না। কিরগিজস্তানে যায় যদি আমরা ওই টুর্নামেন্টটা খেলে আসতাম, তাহলে নিশ্চয়ই আমাদের আরো বাজার সম্প্রসারণ হইতো, আমাদের আরো মাঠ, খেলার মাঠটাও ওপেন হইতো, যে আমরা অনেক বড় বড় দলের সাথে খেলতে পারতেছি, কম্পিট করতে পারতেছি, তখন আরো বড় দলরা আমাদের জন্য আগায় আসতো। এটা তো বাস্তব। সেটা হইল না। আচ্ছা, ব্রাজিল ব্যাপারটা থেকে, ব্রাজিল কেন বাংলাদেশে আসেনি, ভারতে আসছে? ব্রাজিলকে প্রস্তাব করছিল কাতার, প্রস্তাব করছিল সিঙ্গাপুর, প্রস্তাব করছিল বাংলাদেশ, আরো অনেককেই প্রস্তাব করছিল। কারণ অক্টোবরে তাদের একটাই উইন্ডো খালি ছিল, ওই খালিটাই তারা ভারত সফর করছে। ব্রাজিল কেন ভারত সফর করলো? দেখেন, ব্রাজিল অনেকগুলো কারণে ভারত সফর করছে। প্রথমত যে কারণ হচ্ছে যে 2026 বিশ্বকাপে ভারতের ফুটবলের রাজধানী বলা হয় কলকাতাকে। কলকাতাতে প্রচুর পরিমাণ ব্রাজিলের ফ্যান, প্রচুর রিলস, প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে। বাংলাদেশেতে হয়েছে, কিন্তু বাংলাদেশের ফুটবলীয় কূটনীতি ব্রাজিলের কাছে পৌঁছায় নাই, ভারতেরটা পৌঁছায় গেছে। সো ওই কারণে তারা চিন্তা করছে যে 140 কোটি দেশের একটা বাজার, ওই বাজারটাই আমার ব্রাজিলের ফুটবলটাকে ছড়াই দিতে হবে। আমাদের মার্চেন্ডাইজিং বিক্রি, আমাদের স্পন্সরশিপ, আমাদের সবকিছু ওই বাজারে ছড়াই দিতে হবে। যার জন্য তাদের কাছে মানে এই সুযোগটা নেওয়ার সুবিধা ছিল এবং তারা নিয়ে ফেলছে। 2 নম্বর হচ্ছে ফুটবলীয় কূটনীতি। ফুটবলীয় কূটনীতিটা হচ্ছে কিরকম, যে ভারত এখন চাইলেই বড় বড় দেশের সাথে খেলতে পারে, খেলে, এবং এবং ভারত ফুটবলের যে অনেকটা সম্প্রসারণ করে ফেলছে, সেটা ব্রাজিলকে বোঝাতে সক্ষম হয়েছে। এই জন্য তারা ভারতকে রাজি হয়েছে। দেখেন, ভারত নিউজিল্যান্ড যে বিশ্বকাপে খেলে আসলো, তাদের সাথে ম্যাচ খেলবে। তার মানে তাদের ফুটবলীয় কূটনীতিটা কোথায় পৌঁছায় গেছে, কোথায় নিয়ে গেছে তারা তাদেরকে, নিজেদেরকে একটা বা একটা স্টেপ করে করে। 3 নম্বর কারণ সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে লাভবান। দেখেন, ব্রাজিল যখন ভারতে খেলতে আসবে, তাদেরকে প্রচুর টাকা দিতে হবে, ম্যাচ ফি বাবদ। অ্যাটলিস্ট ম্যাচ ফি বাবদ মানে ধারণাই করে নেওয়া হচ্ছে 70 থেকে 80 কোটি রুপি দেওয়া লাগবে হচ্ছে ব্রাজিলকে, শুধু ম্যাচ ফি বাবদ। তারপরে স্টেডিয়াম, নিরাপত্তা, হোটেল ব্যয়, আনুষঙ্গিক অনেক ব্যয় আছে। সেগুলো সেগুলো বাদ দিয়েও আপনার ব্রাজিলকে দেওয়া লাগবে 70 থেকে 80 কোটি রুপি। সেই টাকাটাও তো ব্রাজিল খেলোয়াড়দের জন্য একটা ভালো একটা ম্যাচ ফি। সো এই জিনিসটা তারা চিন্তা করছে। 4 নম্বর কারণটা হচ্ছে যে ব্যবসায়িকভাবে দেখেন, ব্রাজিলের যেসব ব্রাজিল দেশীয় যেসব পণ্য আছে, তারা ভারতের মার্কেটে ঢুকতে পারবে, ভারতের পণ্যগুলো ব্রাজিলের মার্কেটে ঢুকতে পারবে। দুইটা দেশে যখন খেলা হবে, তখন দুই দেশের চোখ থাকবে, দুই দেশের স্পন্সররা থাকবে, ব্রডকাস্টিং থাকবে। ওই ব্রডকাস্টিং এর মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণটা অনেক সহজ হবে, মানে সুবিধা হবে। লাস্ট যে কারণটা বলবো, সে কারণটা সবচেয়ে জরুরি কারণ এবং সবচেয়ে প্রয়োজনীয় কারণ ছিল, সেটা হচ্ছে যে ভারত অলরেডি অনূর্ধ্ব-17 বিশ্বকাপ সফলভাবে আয়োজন করে ফেলছে, এশিয়ান কাপ আয়োজন করছে, তারপর তো আইএসএল বড় বড় ম্যাচ করেই। সো ভারতের এই আয়োজন করার জন্য ভারতের সম্পূর্ণ অবকাঠামো রেডি আছে, আর বাংলাদেশ কেবল রেডি করতেছে। সো রেডি করা প্রোডাক্টের কাছে যাব নাকি রেডি করতেছে এমন প্রোডাক্টের কাছে যাব? ব্রাজিলের জন্য সুবিধা হয়েছে, ব্রাজিল মনে করছে ওকে, তাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো, সেখানে চলে গেছে। আর আমাদের কিরগিজস্তানে যাইতে বলছিল, আমরা আমাদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে বলে খেলবো না। আসলেই থমাস ডুলি ভাই, আপনি মনে হয় সিন্ডিকেটের মালিক হয়ে গেছেন। হয়ে হয়ে গেছে, হয়ে যাওয়াই স্বাভাবিক, কারণ একাই বা কি করবেন, সিন্ডিকেট আছে, আছে সিন্ডিকেট আছে। আর ভারতে ব্রাজিল আসতেছে, বাংলাদেশে আসলো না, এতে যে বাংলাদেশে খুব ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, ক্ষতি অনেক হবে। কি ধরনের ক্ষতি হবে, কি হয়েছে সেটা একটু বলি। দেখেন, ওই অক্টোবরের সময় প্রচুর বাংলাদেশি পর্যটক যাবে ভারতে খেলা দেখার জন্য। কয়েকজন পাবে টিকিট, কয়েকজন পাবে না, কিন্তু খেলা দেখার জন্য যাবে, চেষ্টা করবে। ওই ফুটবলকে কেন্দ্র করে এশিয়া মহাদেশ থেকে প্রচুর লোক ভারতে যাবে, পর্যটন বাড়বে, তাদের টিকিট বিক্রি একদম হাউসফুল থাকবে। এইসব ব্যাপারগুলো ভারত ভাবছে, তো ভারত ভাবছে যে এই জিনিসগুলো করলে আমার এই জিনিসটা হবে। আর এই যে বড় দলের সাথে তারা খেলতেছে,
বড় দলের সাথে তারা এমনিই খেলে, বড় দলের সাথে খেলতেছে, যখন ব্রাজিলের সাথে খেলবে তখন ভাই তারা ফ্রান্সকে অ্যাপ্রোচ করতে পারবে, তারা ইটালিকে অ্যাপ্রোচ করতে পারবে, জার্মানিকে অ্যাপ্রোচ করতে পারবে। আর আমার অ্যাপ্রোচ করতে হবে কাকে? মালদ্বীপকে, নেপালকে, ভুটানকে। কিরগিজস্তান 105-এ ছিল, সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমরা ভাই যাইতে পারবো না, আমাদের বহুত হ্যাডম ভাই, যাইতে পারবো না। আমরা আত্মবিশ্বাস চুইয়া দিতে পারবো না, আমার আত্মবিশ্বাস আগেই শেষ, ধ্বংস, সেটা নিয়ে খোঁজ নাই। এতদিন হারছি, হামজার আসার পরে একটু জিততেছি, আর সেখানে বলে আত্মবিশ্বাসের ব্যাপার স্যাপার আছে। আরে ভাই, বড় দলের সাথে খেললে তো ভুল ভ্রান্তিগুলো চোখে পড়বে, ছোট দলের সাথে কি ভুল ভ্রান্তি চোখে পড়বে? ওরাও জানে না খেলা, আমরাও জানি না খেলা। সেম বাপু সেম। রিসেন্টলি আবার নিউজ শুনলাম, তাবিদ আওয়াল সাহেব আবার যে তাদের সম্পাদককে বলছে যে আপনি একটু খোঁজ নেন আসিয়ান আমরা খেলতে পারি কিনা। আসিয়ানের অলরেডি ক্যালেন্ডার রেডি হয়ে গেছে, সবাই জমা দিয়ে দিছে, আর আমরা খোঁজ নেন, চিঠি দেন, আমরা খেলতে পারি কিনা। হিসা আমারই, তোর তোর প্ল্যানিং এর হিসা আমারই, খেলতে পারি কিনা, এখন এসে বলতেছিস খেলতে পারি কিনা। তোর কি কমিটি খোঁজ খবরই রাখে না যে কোন 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 আসিয়ানে যাবো নাকি এফসিতে যাবো, কিসে যাবো, কিভাবে যাবো, কবে খেলা, কি কিছুই জানে না। আর আপনি প্রীতি ম্যাচ আয়োজন করে রাখছেন আফগানিস্তানের সাথে, প্রীতি ম্যাচ আফগানিস্তান এই করে রাখছেন নেপালের সাথে। মানুষ যখন ফিফা ওয়ার্ল্ডে বড় বড় দলের সাথে খেলতে যেতেছে, আমরা ছোট দলগুলো টেনে নিয়ে আসতেছে। আর সাফে তুমি একদম খুব একেবারে ফালাস ভরবা, সাফে তুমি চ্যাম্পিয়ন হলে কি বাল ছেড়া যাবে তাতে? তোমার র্যাঙ্কিং না 186 থেকে 180 হবে, কি হবে তাতে? এবার বড় দলগুলোর সাথে খেলে খেলেই তো আমরা নিজেদেরকে ডেভেলপ করতে হবে। আর এই যে ফারান্ডা আসতেছে, এটা তো বড় দলের সাথেই খেলতে চাইবে, এরা কি নেপাল টেপালের সাথে খেলতে চাইবে নাকি? আজকে যদি ব্রাজিলের সাথে বাংলাদেশে খেলা থাকতো, তাহলে কি ফুলহ্যাম, লেস্টার সিটি, তারপর বড় বড় যেসব ক্লাবগুলো আছে আমাদের খেলোয়াড়দের ছাড়তো না? অবশ্যই ছেড়ে দিত। ব্রাজিলের সাথে খেলা অবশ্যই ছেড়ে দিত। আর সাফের খেলা ছাড়তে পারে, নাও পারে। বাংলাদেশ ফুটবল ভাই ধ্বংস হয়ে গেছে। আমি বারবার বলতেছি বাংলাদেশ ফুটবল ধ্বংস হয়ে গেছে। এখানে সিন্ডিকেট, অযোগ্য অদক্ষ ব্যবস্থাপনায় লোকজন ধ্বংস হয়ে গেছে। এখানে কাজ করার লোক নাই ভাই। কাজ করার লোক না হয় থাকে, আমাদের ডাকেন, আমরা স্বেচ্ছাশ্রমে কাজ করবো, 1 টাকা বেতন দেওয়া লাগবে না, ডাকেন আমরা করবো। কিন্তু তারপর বলছে ফুটবল কিন্তু বাঁচান। আপনারা যারা কমেন্টস করেন বলে ভাই আপনি এগিয়ে যান, আমরা সাথে আছি, একজনকেও আমি সাথে পাবো না। বাবুর সামনে আমি যাই দাঁড়াবো, বিশ্বাস করে না একজনও যাবে না। বাস্তবতা এটা, এটা বাস্তবতা। রেড গ্রিন আর্মি গেছিল, 4-5 জনের বেশি দাঁড়াতে পারে নাই। কারণ কি? এই সবাই মুখেই ফেসবুকেই বলি দাঁড়ায় না কেউ। ফুটবল ফ্যান বেস বাংলাদেশ গেছিল, দাঁড়াইতে পারে নাই, কেউ যায় নাই। কিন্তু যে বললাম, আমরা আমরা আসলে মুখে বলতেছি, কেউ যাচ্ছি না ফুটবলের জন্য, আমরা কেউ লড়তেছি না। একটা 5 আগস্ট হচ্ছে না ফুটবলের জন্য। ফুটবলের জন্য একটা 5 আগস্ট দরকার। ব্রাজিল ভারতে এসে খেলে যাবে, আমাদের পাশের দেশ, মাত্র 500 কিলোমিটার দূরের দেশ, সেই সেই স্থানে এসে খেলে যাবে। আর আমরা কিরগিজস্তানে খেলতে গেলাম না। সাফের জন্য আমরা আমাদের প্রতিযোগিতামূলক ইয়েতে আমরা খুব মানসিকভাবে থাকতে চাই। সাফে তুই কি করবি? চ্যাম্পিয়ন হবি? সাফে চ্যাম্পিয়নকে গোনে রে বেটা। আর সাফে তুই হেরে গেলেও কেউ গুনবে? সিন্ডিকেট 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 ছাড়া কিছু দেখতেছে না। সেই ইসলামী বলতেছে বাংলাদেশ ফুটবল শেষ, ইজ ওভার, ওভার। বাংলাদেশ ফুটবল শেষ। কোনো ফুটবলে কূটনীতি নাই, কোনো ফুটবলে সংস্কৃতি নাই, সবকিছু ধ্বংস হয়ে গেছে। মাত্র একটা মাঠ সাজাচ্ছে, কি করতেছে না করতেছে এইটুকুই। কোনো প্ল্যানিং নাই, কোথায় যাব, কার সাথে খেলবো, কোন ইন্ডিয়াতে খেলবো, বড় দলকে পাচ্ছি কিনা। ভাই বড় বড় দল, ওই কিরগিজস্তানের সাথে খেললে দেখতেন ওর চেয়ে একটু বড় র্যাঙ্কিং এর একটা দল আমাকে সুযোগ দিত, যে কিরগিজস্তানের সাথে খেলছে 105, তাহলে ঠিক আছে আমি 90, আমি ওকে খেলতে দিই। আপনি নাইজেরিয়া, ঘানা ফানা, এদেরকে, এটা তো একটু গরিব রাষ্ট্র, গরিব ফুটবল নেশন, ওদেরকে যদি একটু ভালো অফার করতাম তাহলে ওরা আমাদের সঙ্গে খেলতো। আপনি বলবেন এত সহজ না, সহজ না। সহজ কি সহজ না? জায়গা থেকে সরেন আর আমাদের বসান, আমরা সহজ করে দিতেছি। জায়গা ছাড়েন, গতি ছাড়েন, তারপরে দেখেন না সহজ কি সহজ না। সবাই পারে, আমরা পারবো না? একটা কর্পোরেট চুক্তি করতে পারেন না আপনি, যে আমাদের সারা বছর এত বছর এতগুলো টাকা স্পন্সরশিপ আসবে, ফিক্সড নাই কোনো ফিক্সড। একটা টুর্নামেন্ট ওই হিসাবে টাকা দিচ্ছে, একটা ম্যাচ ওই হিসাবে টাকা দিচ্ছে, আর আপনি শুধু সফর করে বেড়াচ্ছেন। ভাইয়া তো বেশি কথা বলবো না। ভারত আগায় গেছে, অনেক অনেক দূর আগায় গেছে। ভারত একদিন বিশ্বকাপে খেলবে। আমরা বলতেছি 2034, ভারত 2030-এই খেলবে। আমরা 34 তো পরে কথা, 2044-ও পারবো না। আমাদের যে মেন্টালিটি না, আমরা পারবো না। ভারত পারবে, ভারত পারতেছে, তাদের র্যাঙ্কিং উন্নত হয়েছে, তাদের প্ল্যানিং আছে, সবকিছু আছে, ভারত পারবে। এবং ভারতের জন্য শুভকামনা, কারণ তারা পারুক, যাদের চেষ্টা আছে তাদের পারতে হবে।
আর আমাদের চেষ্টা নেই, আমরা পারবো না, আমরা নেপালের সাথেই খেলবো, মালদ্বীপের সাথেই খেলবো, সারা জীবনে এটাই করি। আর ভালো ভালো খেলারগুলোকে নিয়ে আসতেছি, ওরা দুদিন পর আসা বন্ধ করে দিবে, দেখেন। যাক, আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখে চলে যান, আর কিছু বললাম না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।